মাধবপুর গ্রামে লতিকা ও তার ছেলে শিমুল বাস করত। লতিকার স্বামী শিমুল অনেক ছোট থাকতেই মারা গেছে। লতিকা অনেক কষ্টে তার ছেলে শিমুলকে বড় করেছে। তাদের দুজনের সংসার বেশ ভালোই কাটছিল। আহ, মাজার ব্যথার হাঁটুর ব্যথা যে কি পরিমাণে বেড়েছে, মনে হচ্ছে নড়াচড়াই করতে পারছি না। তারপরে এই কনকনে শীতে মনে হচ্ছে সব জমে গেছে। কি করে যে কাজ করব কিছুই বুঝতে পারছি না। মা, ও মা, কোথায় তুমি? আমাকে খেতে দাও তো। ও মা, তোমার রান্না কি হলো? এইদিকে আয় তো শিমুল, আমাকে একটু উঠিয়ে দে তো। আমি তো উঠতে পারছি না রে বাবা। ও মা, তুমি এখনো শুয়ে আছো? কত বেলা হলো, আমার কাজে যাবার সময় হয়ে গেছে তো। আরে বাবা, ব্যথার জ্বালায় বিছানা থেকে উঠতেই পারছি না। কি করে কাজ করব বলতো? এত না বকে এইদিকে এসে আমার হাতটা তুলে উঠিয়ে দে। তুমি কি যে করো না মা, এখন কখন রান্না করবে তুমি? আমি কখনই বা খেয়ে যাব? কি করবো রে বাবা, হাঁটুর ব্যথাটা এত বেড়েছে যে ব্যথার জ্বালায় নড়াচড়াই করতে পারি না। দিনে দিনে তো বয়সটাও বেড়ে চলছে, আমি যে আর পারছি না রে বাবা। না পারলে কি করব মা, বলো তুমি? আমি কাজে যাব নাকি বাড়ির কাজ করব? কাজে না গেলে তো দুজনে না খেয়ে মরতে হবে। বাড়ির কাজ তো তোকে করতে হবে না। কবে থেকে বলছি একটা বিয়ে কর, বিয়ে কর, একটা ভালো বউ এনে দে। বউটা বাড়ির কাজকর্ম করবে, আমার সাথে থাকবে, গল্প করবে, কত ভালো হতো বলতো। মা, আমার তেমন আয় নেই। যা আয় করি তাতে আমাদের দুজনের সংসার চালাতেই কষ্ট হয়ে যায়। বিয়ে করে আরেকজনের বোঝা কি করে বইবো বলো তুমি? বাবারে, বউয়েরা ঘরের লক্ষ্মী হয়, দেখবি বউ আসলে আমাদের সংসারে এত অভাব থাকবে না। এখনকার মেয়েরা আর তোমাদের মতো হয় না। এখনকার দিনে কেউ আর কাজ কাম করতে চায় না, সবাই চায় আরামে থাকতে। হ্যাঁ, সেটা আমি জানি রে বাবা, কিন্তু সবাই তো আর একরকম হয় না। সবকিছুর খারাপের পাশাপাশি ভালো দিকও তো থাকে। আর নিজের সংসারে কাজ তো সবাইকেই করতে হয়। আহ মা, বিয়ের কথা বাদ দাও তো। ভাত থাকলে কটা দাও, খেয়ে কাজে যাই। না থাকলে না খেয়ে বেরিয়ে চলে যাব। হ্যাঁ রে খোকা, চল, আমি তোকে মুড়ি আর নারকেল মেখে দিচ্ছি, ওটা খেয়েই কাজে যা। আহ মা, ওটা তো আমার খুব প্রিয় খাবার। তুমি তাড়াতাড়ি গিয়ে মাখো, আমি চট করে মুখটা ধুয়ে আসছি। ব্যথাটা কি যে বেড়েছে! উফ, বাবা গো, পাটা তো পাততেই পারছি না। না, এই শীত যে কবে যাবে, মনে হচ্ছে ব্যথায় সব জমে আছে। লতিকা শরীরের ব্যথা নিয়ে কোনো মতে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যেতে লাগলো। না, মায়ের ব্যথাটা তো আসলেই অনেক বেড়ে গেছে। শীত আসার পর মনে হচ্ছে মায়ের আর চলার মতো শক্তিই নেই। কি যে করব কিছুই বুঝতে পারছি না। খোকা, আয় খোকা, কিরে, কই গেলি? আয় খেয়ে যা। হ্যাঁ মা, আসছি। আয় খোকা, এটা খেয়ে পেটটা ভরে নে, না হলে সারাদিন মাঠে কাজ করতে করতে তোর তো কষ্ট হয়ে যাবে। হ্যাঁ মা, দাও। এমনিতেই সকালে আমার বড্ড খিদে পায়। তুমি একটু খাও মা। না রে বাবা, তুই খা, আমি কাজ গুছিয়ে হাত মুখ ধুয়ে তারপর খাবো। মা আমাকে কত ভালোবাসে, নিজে ব্যথায় নড়াচড়া করতে পারছে না, তাও আমাকে না খেয়ে কাজে যেতে দেবে না। খিরে খোকা, কি ভাবছিস? রাগ করিস না, দেখিস কাল ঠিক সকাল সকাল উঠে কাজটা করে নেব, তোর যাওয়ার আগেই রান্নাটা সেরে ফেলবো। আরে না মা, রাগ করছি না তো। আর তোমায় জোর করে কিছু করার দরকার নেই। তোমার যেটুকু সম্ভব হয় তুমি সেটুকুই করো, কেমন মা? মা, আমি গেলাম গো। আচ্ছা খোকা, দেখে শুনে কাজ করিস, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। ঠিক আছে মা। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার জন্য মেয়ে দেখতে পারো।
আমি তোমার পছন্দে বিয়ে করতে রাজি। পাশের গ্রামে দিনু নামের একটি লোক ছিল। রেনু নামে তার একটি মেয়ে ছিল, খুব আদরে, স্বভাবেও বেশ অলস। রেনু, এই রেনু, কোথায় রে তুই? তোকে যে ঘরটা ঝাড়ু দিতে বলেছিলাম, তা না করে কি করছিসটা কি বলতো? না না মা, ওসব ঘরটর ঝাড়ু দিতে আমি পারবো না। তোমার কাজ তুমিই করো কি? আমার কাজ করতে একটুও ভাল লাগে না। কাজ আবার আমার আর তোর কি? তুই কোন নবাবজাদি শুনি? মেয়ে হয়ে জন্মেছিস, এইটুকু কাজ করতে পারবি না? গিন্নি, তুমি ঘরটা ঝাড়ু দাও না। খামোকা সকাল সকাল মেয়ের পেছনে লেগেছো কেন বলো তো? কাজ করলে কি তোমার মেয়ের হাতে খয়া হবে নাকি? শ্বশুর বাড়ি গেলে কাজ করে খেতে হবে না, নাকি ওকে বসিয়ে বসিয়ে খেতে দেবে? গিন্নি, বাবার বাড়িতে মেয়েরা কাজ করে নাকি? সময় আসলে ঠিকই শিখে যায়। আমাদের রেনুও সব শিখে যাবে। হ্যাঁ, গেলেই ভালো। তোমার জন্য মেয়েটাকে কিছু বলাও যায় না। এমন বেপরোয়া হলে সে মেয়ে সংসার করে খাবে কি করে? কি যে বলো না মা, আমার শাশুড়ি করবে, আর যদি ননদ থাকে সে করবে। এখন আমি ময়নাদের বাড়ি গেলাম খেলতে। শোনো শোনো তোমার মেয়ের কথা। পোড়া কপাল আমার, এই মেয়েকে সকালে নিয়ে গিয়ে বিকেলে আবার আমার বাড়িতেই রেখে যাবে। বেশ কিছুদিন পার হলো। একদিন মালতী দিনুকে বলল, ওগো, বলছিলাম মেয়েটা তো বিয়ের উপযুক্ত হলো, এবার ভালো দেখে একটা পাত্র দেখে ওকে বিয়ে থা দাও। হ্যাঁ গো গিন্নি, একজন একটা ছেলের কথা বলেছে। ছেলেটা একটু গরিব, তবে খুব ভালো। শুক্রবারে দেখতে আসতে চেয়েছে গো। গরিব হোক, কোনো সমস্যা নেই, তবে ছেলেটা যেন ভালো হয়। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। শিমুল ও তার মা রেনুকে দেখতে এসে পছন্দ করলো। ভালো একটা দিন দেখে তাদের বিয়ের ব্যবস্থা করা হলো। যাক, এবার বাঁচা গেল। অবশেষে ছেলেটাকে বিয়ে তো দিতে পারলাম। এইসব সবজি কি কাটা যায়? এগুলো করতে আমার ভাল লাগে না। মা, আপনি একটু সবজিগুলো কেটে দিতে পারবেন? শোনো বৌমা, তোমাদের সংসার এবার তোমরাই বুঝে নাও। আমায় এই সংসারের জ্বালা থেকে মুক্তি দাও এবার। শুনুন মা, কাজের সময় আমার সংসার আমায় বুঝে নিতে হবে, আর অন্য সময় আপনার সংসার, সেইটা করলে কিন্তু কিছুতেই হবে না। বৌমা, তুমি এমন কথা বললে? আমি আবার কখন তোমায় কাজের সময় আর অন্য সময় আমার সংসার বললাম? না, এই কথাটি আপনাকে মনে করিয়ে দিলাম আর কি। আমি কোনো কাজ পারি না। আপনি এখন কাজ করুন, আমি সব শিখে নেব। আজ আমার কাজ করতে একটু ইচ্ছে করছে না। হায় সৃষ্টিকর্তা, এ কেমন বউ আনলাম, যে কিনা নিজের সংসারেও কাজ করতে পারবে না। কোথায় ভেবেছিলাম বউ এলেই ব্যথা পড়া শরীর নিয়ে কোনো কাজ করতে হবে না, এখন তো দেখছি পুরাই উল্টো। সবই আমার কপাল। এরপর সবকিছু বাদ দিয়ে লতিকা মন খারাপ করে কাজ করতে শুরু করলো। এমন সময় শিমুলও বাড়ি এলো। কি ব্যাপার মা, তুমি এই পায়ে ব্যথা নিয়ে উঠান ঝাড়ু দিচ্ছ কেন? রেনু কোথায়? বৌমা ঘরেই আছে। কি করবো রে বাবা, কাজ করা যে অভ্যাস, তাই তো করছি। বসে থাকতে ইচ্ছেই করে না। রেনু, এই রেনু, কোথায় তুমি? রেনু, এই রেনু। এই তো আমি ঘরের মধ্যে। তা কি হয়েছে? অমন চিৎকার করছো কেন? তুমি কেমন মানুষ গো? মা বাইরে কাজ করছে, আর তুমি ঘরের মধ্যে থেকে কি করছো তুমি বলো তো? মানে, শরীরটা একটু খারাপ লাগছিল তো, মাথাটা বড্ড ঘুরছে, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। শোনো রেনু, মার তো অনেক বয়স হয়েছে, তাছাড়া মা অনেক অসুস্থ। মার সাথে একটু হাতে হাতে কাজ করে দিলে মারও একটু কষ্ট কম হয়, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, কাল থেকে সব কাজ করব। শোনো, কাল সকাল সকাল উঠে রান্নাটা তুমি করবে, আমি খেয়ে তারপর কিন্তু কাজে যাব। সকাল সকাল উঠে মাকে যেন রান্নাঘরে যেতে দিও না। ঠিক আছে ঠিক আছে। ইস, মায়ের জন্য যেন দরদ উতলে পড়ছে। সকালে উঠে কাজ করতে মায়ের কষ্ট হবে সেটা বুঝে, কিন্তু
আমিও তো মানুষ না। বাবাই আমায় কোথায় বিয়ে দিল। উফ। কি গো, কোথায় হারিয়ে গেলে? যাও, গিয়ে মায়ের সাথে হাতে হাতে কাজ করে দাও, যাও। ব্যথার জ্বালায় তো উঠতেই পারছি না। বৌমা কি রান্না করতে গেছে নাকি? ছেলেটার তো কাজে যাবার সময়ও হয়ে এসেছে। যাই, গিয়ে দেখি তো। এরপর লতিকা বাইরে এসে দেখে রেনু তখনও ঘুম থেকে ওঠেনি। বউটাকে নিয়ে আর পারি না, একটা কাজও ঠিক মতো করতে চায় না। কি স্বার্থপর বউটা কে জানে। নিজেরটা হলেই হলো, কোথায় ভাবলাম বউ হবে লক্ষ্মীমন্তর, না, একেবারে স্বার্থে পরিপূর্ণ। লতিকা বাইরের কাজগুলো গুছিয়ে সকালে রান্না বসালো। শিমুল বিছানা থেকে উঠতে উঠতে রেনুকে বলল, রেনু, এই রেনু, কি গো, তোমাকে না বলেছিলাম সকাল সকাল উঠে রান্না করতে? আমি খেয়ে কাজে যাব। এত ঠান্ডার মধ্যে আমি রান্না করতে পারবো না। আমিও তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও পারি না। এটা তোমার বাবার বাড়ি না, নিজের বাড়ি। নিজের বাড়ির কাজ নিজে করবে। এখন ওঠো তো, উঠে রান্না বসাও, যাও। শোনো, আমি পারবো না বলেছি তো, আমি পারবো না। পারবে না তাহলে আমি কি খেয়ে কাজে যাব? এখন বের হব আর বিকালে ফিরবো। সারাদিন কি না খেয়ে কাজ করব নাকি? এতই যখন খেতে ইচ্ছে করছে তাহলে মাকে বলো না রান্না করতে। আমার পিছু লেগেছো কেন? স্বার্থপর কোথাকার। নিজের কষ্ট হবে সেটা তো খুব বুঝতে পারছো, কিন্তু এই ঠান্ডার মধ্যে আমার অসুস্থ মায়ের উঠে রান্না করতে যে কষ্ট হবে সেটা তুমি বুঝতে পারছো না। কতটা স্বার্থপর তুমি। এখানে স্বার্থপরের কি দেখলে? নিজের মাকে কষ্ট দেবে না, ঠিক আছে, তাহলে তুমি নিজেই না খেয়ে যাও। কেমন মানুষ গো তুমি? তোমার মতো এত স্বার্থপর মানুষ আমি তো আর দুটো দেখিনি। কথায় কথায় স্বার্থপর কেন বলছো? আর স্বার্থপর হলে হলাম, তাতে কি? আমাকে তুমি না খেয়ে কাজে যেতে বলছো। নিজের শীতে কাজ করতে কষ্ট হবে এটা ঠিকই তুমি বুঝতে পারছো, আর আমি যে সারাদিন না খেয়ে মাঠে কাজ করব সেটা কি তুমি একবারও চিন্তা করছো না? কথায় বলে না, আগে নিজে বেঁচে বাপের নাম। নিজেই যদি না বাঁচি তবে তোমাকে নিয়ে কখন ভাবতে যাব বলো তো? খোকা, তোর কাজে যাবার সময় হয়ে গেছে, আয় খেয়ে নে। আমার রান্না করা হয়ে গেছে। তুমি এখানে পড়ে পড়ে ঘুমোও। আমার অসুস্থ মা এই শীতের মধ্যে কোন সকালে উঠে রান্না বাড়া শেষ করে ফেলেছে দেখো। বাহ, বুড়ি এই শীতের মধ্যে উঠে রান্না করেও ফেলেছে। আরে, ওসব অসুস্থ টসুস্থ সবকিছু কাজ না করার বাহানা। উফ, কি ঠান্ডা! যাই তাহলে গরম গরম কটা খেয়ে আসি কি। খোকা, নে, তাড়াতাড়ি বসে গরম গরম কটা খেয়ে নে তো। দুপুরের খাবার দিয়ে দিব নাকি সাথে? হ্যাঁ মা, কটা দিয়ে দাও, আজ ফিরতে সন্ধ্যা হতে পারে। আচ্ছা, তুই খেতে লাগ, আমি তোর খাবারটা গুছিয়ে দিচ্ছি। শুধু তো বলতে বিয়ে কর বিয়ে কর, তা বিয়ে করে তোমার কি লাভ হয়েছে বলো তো মা? সেই শীতের মধ্যে উঠে তোমাকেই তো রান্না করতে হচ্ছে, বলো। এখন কিছু বলিস না রে বাবা, কিছুদিন যাক, আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই বৌমাকে ডাক দে, গরম গরম কটা খেয়ে নিক। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। গরম ভাত দিয়ে ধোঁয়া বেরুচ্ছে। অবশ্যই এর সাথে একটু ভর্তা হলে মন্দ হতো না। গরম গরম খেতে গেলেও রান্নাটা করতে হয়, না হলে খাবারটা তো এমনি এমনি খাওয়া যায় না, তাই না? আহ, চুপ থাক খোকা। এসো বৌমা, খেতে এসো। ইস, এই ঠান্ডার মধ্যে আমার কাজ করতে বয়ে গেছে। ঠান্ডায় আমি কোনো কাজ করতে পারবো না, কিন্তু খেতে অবশ্যই পারবো। রেনু সব খাবারই বেশি বেশি করে নিয়ে লতিকার জন্য সামান্য কিছু রাখলো। আরে আরে, এটা কি করছো? সব খাবার নিয়ে নিচ্ছ কেন? মার জন্য একটু রাখো। মা কি খাবে? কি খাবে সেটা আমরা কি করে বলবো? রান্না যখন করেছি তখন একটু বেশি রান্না করলেই তো পারতো। আমার যতটুকু লাগবে আমি তো ততটুকুই খাবো নাকি? তুমি কি গো, তোমার কি একটুও লজ্জা নেই? এই ঠান্ডার মধ্যে একজন বয়স্ক মানুষ রান্না করে দিচ্ছে আর তুমি সেটা খাচ্ছ? মানুষের তো একটু বিবেক থাকে।
তোমার তো সেটাও নেই দেখছি। খোকা, বাদ দে, তুই কাজে যা, তোর দেরি হয়ে যাচ্ছে। হাঁড়িতে যা আছে আমি তাই দিয়ে খেয়ে নেব। এইভাবেই দিন পার হতে লাগলো। এই শীতে বৃদ্ধ লতিকা শীতের মধ্যে সংসারের সব কাজ করতে লাগলো, কিন্তু রেনু ঘরের মধ্যে লেপের নিচে আরাম করে ঘুমোতো। দিন যেতে লাগলো। লতিকা আস্তে আস্তে খুব অসুস্থ হয়ে পড়ল। ঠান্ডা লেগে লতিকার খুব জ্বর এলো। আহ, শরীরটা বড্ড খারাপ লাগছে। সারাটা দিন কিচ্ছু খাইনি। শিমুল কখন যে বাড়ি আসবে, বউটাকে কি ডাকবো? আসবে কিনা কে জানে। বৌমা, ও বৌমা, একটু এদিকে এসো তো মা। ওই যে ওই যে শুরু হয়েছে। শীতে একটু শুয়েও শান্তি নেই কো। কি হয়েছে? অমন করে ডাকছেন কেন? বৌমা, আমার গায়ে খুব জ্বর, খিদেও পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও না। যা রান্না করেছিলাম সব শেষ হয়ে গেছে, এখন একটুও খাবার নেই। এই শীতে আমি রান্নাঘরে ঢুকতেও পারবো না। তাহলে বৌমা, আমায় একটু জল এনে দেবে? তেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে। ঠান্ডায় হাত পা একদম জমে যাচ্ছে মা, এখন আমি জলে হাত দিতে পারবো না। কষ্ট করে একটু উঠে নিজেই জলটা খেয়ে নিন। এতক্ষণ লতিকা আর রেনুর সব কথা শিমুল পেছনে দাঁড়িয়ে শুনছিল। রেনুর কথা শুনে শিমুল রেনুর মুখে একটা ঠাস করে চড় মারল। অমানুষ একটা, কোনো মনুষ্যত্ব বোধ কিছুই নেই তোমার। খাবার না দিতে পারিস, সামান্য পানিটুকু তো দেওয়া যায়, তাই না? তোমার এত বড় সাহস, তুমি আমায় চড় মারলে? তোকে যে শুধু চর মেরেছি এটা তোর ভাগ্য। আমার অসুস্থ মা একটু খাবার চাচ্ছে, আর তুই কি বলছিস খাবার দিতে পারবি না? না মানে? কোনো মানে না। তোর মতো এমন স্বার্থপর বউ আমার দরকার নেই, যে কিনা মানুষের অসুস্থতার সময়ও পাশে এসে দাঁড়াবে না। এমন স্বার্থপর মানুষের আমার বাড়িতে কোনো জায়গা নেই। খোকা, তুই এসেছিস? আমায় একটু জল দে না বাবা, তেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে। নিজেও উঠতে পারছি না যে একটু জল নিয়ে খাবো। মা, এই নাও জল, খেয়ে নাও মা। আহ খোকা, প্রাণটা বাঁচলো। এক্ষুনি পানি না খেলে মনে হয় মরে যেতাম। সে কখন থেকে বৌমাকে একটু জল দিতে বলছি, ও আমায় একটু জল দিল না। মা, তুমি কেঁদো না, আমি সব শুনেছি, অনেক মাপ করেছি। আর না, আজ এর একটা ব্যবস্থা করেই ছাড়বো আমি। খোকা, উল্টো পাল্টা কিছু করিস না। মা, তুমি চুপ করো, তোমার জন্যই এতদিন চুপ ছিলাম। এই, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? বের হ, বের হ আমার বাড়ি থেকে, এক্ষুনি বের হ। শোনো, আমি এই বাড়ির বউ, তুমি আমাকে এভাবে বের করে দিতে পারো না। আরে বাহ, আজ তোর মনে পড়েছে তুই এই বাড়ির বউ, তাই না? এতদিন মনে পড়েনি। এতদিন পায়ের উপরে পা তুলে রাজত্ব করছিলি বুঝি, তাই না? শোনো, তুমি কিন্তু খুব খারাপ ব্যবহার করছো। খারাপের দেখেছিস কি? এতদিন এই শীতের মধ্যে আমার অসুস্থ মা রান্না বাড়া করে বাড়ির সব কাজ করেছে, আর তুই বসে বসে খেয়েছিস, তাতেও আমি কিছু বলিনি। আজ আমার মা এত অসুস্থ, তারপরেও তোর এমন ব্যবহার? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। আমায় ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই তোর। তুই আজ সারা রাত বাড়ির বাইরে থাকবি, তাহলেই ঠিক বুঝতে পারবি অসুস্থ হয়ে ঠান্ডার মধ্যে কাজ করতে কেমন লাগে। না না, এমন করো না, আমি ঠান্ডায় মরে যাব। আমায় মাফ করে দাও, আমার বড্ড ভুল হয়ে গেছে। না, তোর মতো মানুষেরা সোজা কথাই বোঝে না, শাস্তি পেলে তবেই কাজ করে। ওরে বাবা রে, ও কি শীত রে বাবা, আজ আমি মরেই যাব। বাবারে, এমন করিস না রে বাবা। মা, তুমি চুপ করে শুয়ে থাকো, আমি তোমার খাবার নিয়ে আসি। কর্মের শাস্তি পেলে তবেই ও ভালো হবে। এইভাবে সারা রাত শীতে রেনু বাইরে কাটালো।
পরদিন যখন শিমুল ও লতিকা বাইরে এলো, মা, ও মা, আমার ভুল হয়ে গেছে মা, আমি আর কখনো এমন করব না, আমায় ক্ষমা করুন মা। ওঠো মা, ওঠো। তোমার স্থান যে বুকে মা, পায়ে নয়। আমার বড্ড ভুল হয়েছে মা, এখন থেকে আমি সব কাজ করব, আমি সব কাজে খুব হিসেব করে চলবো। এরপর থেকে রেনু একদম ভালো হয়ে গেল। সে যেমন সংসারী হতো, তেমনি সংসারের সবার প্রতি সে খুব খেয়াল রাখত। তাদের ছোট্ট সংসারটি আবারও সুখে পরিপূর্ণ হতো। মায়া, মিতু, কিরে তোরা আজ উঠবি না নাকি? আর বাইরে কত কাজ বাকি, ওঠ তোরা, হাতে হাতে একটু সাহায্য করবি তো নাকি? দিদি, আই দিদি, শুনছিস না নাকি? হ্যাঁ শুনছি, বল। সকাল সকাল তুই আর মা এমন করে লাগতে গেলি কেন বলতো? মা ডাকছে রে দিদি, ওঠ না, চল যাই, মার মনে হয় কাজ করতে কষ্ট হচ্ছে। ওহ মিতু, সকাল সকাল একটু ঘুমোতে দে, এই ঠান্ডায় আমি একটু উঠতে পারবো না, তুই যা তো যা। আচ্ছা রে দিদি, তুই ঘুমা, আমি মায়ের কাছে একটু সাহায্য করি কি। এই রে, মিতুটা তো উঠেই গেল, আমি তোর বড় দিদি, আমি কি করে শুয়ে থাকবো? যাই, উঠে যাই। ওহ, শীতে যেন বিছানা থেকে উঠতেই মন চাইছে না। তোর এই শীত আমার মোটেও ভাল লাগে না। খিরে, উঠে এলি? প্রতিদিন সকালে তোদের এত ডাকতে হয় কেন বলতো? জানিস তো আমার একটু ঠান্ডার সমস্যা, একটু সকাল সকাল উঠে আমাকে সাহায্য করতে পারিস তো? এই ঠান্ডায় বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না মা, চারদিকে দেখো কত কুয়াশা, তুমিও তো একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারো মা। হ্যাঁ, আমি ঘুম থেকে দেরি করে উঠি, আর বাড়ির কাজগুলো ভূতে এসে করুক। তা মায়া কই? ওকে দেখছি না যে। দিদি তো এখনো ঘুমোচ্ছে মা, বললো একটু পরে আসবে। এই তো আমি এসেছি মা, বলো কি কাজ করতে হবে তোমার? ওহ, কি শীত রে বাবা, তো শীত লাগছে। যা তো, সকাল সকাল কল থেকে আমায় একটু জল এনে দে, আমি তাড়াতাড়ি রান্নাটা বসাই। মা, বাবা কোথায়? সকাল সকাল বাবাকে তো দেখছি না। আছে কোথাও, সকাল হলে কি তার খোঁজ মেলে? এর কাজ ওর কাজে ব্যস্ত সে, জানি না মানুষের কাজ করে কি এত শান্তি পায় সে। কি ব্যাপার সবার, সকাল সকাল সবাই আমাকে নিয়ে পড়লে কেন? এমন কনকনে ঠান্ডার ভেতরে কোথায় গিয়েছিলে বাবা? তুমি জানো না, সকাল সকাল তোমাকে দেখতে না পেলে আমার মনটা ভীষণ খারাপ লাগে। জানি তো মা, গিয়েছিলাম একটু খাল পারে। তোর দিনু কাকার মেয়ে, ছোট মেয়েটা জলে পড়ে গিয়েছিল। ঠান্ডার ভেতর কেউ তো জলে নামলো না, শেষে আমি আর তোর দিনু কাকা জলে নেমে মেয়েটিকে খুঁজে বের করলাম। আহারে, ওইটুকু বাচ্চাটা ওই ঠান্ডা জলের ভেতর পড়ে গিয়েছিল, কতই না কষ্ট পেয়েছে। ও মা, সেদিকে তো আমরা একটু খেয়ালও করিনি, বাবা তো একদম ভিজে। তাড়াতাড়ি ঘরে গিয়ে কাপড়টা পাল্টে এসো বাবা। তুমি পারো বটে, তাড়াতাড়ি ঘরে যাও, না হলে তো ঠান্ডা লেগে যাবে। মায়া ও মিতু পুকুরে গেল জল আনতে। জল নিয়ে ফেরার সময়, দিদি, আই দিদি। হ্যাঁ বল না, কি বলবি মায়া? দিদি, কিসের যেন একটা সুগন্ধ নাকে আসছে, খুব পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পরিচিত তো মনে হবেই, এটা ইলিশ মাছের সুগন্ধ রে। মনে হয় শিবুদের বাড়ি ইলিশ মাছ রান্না হচ্ছে। আহ, কি সুন্দর মাছের সুগন্ধ! যদি গন্ধই এত সুন্দর হয়, না জানি সেই মাছ খেতে কত সুন্দর। এত সুগন্ধ নিতে হবে না, তাড়াতাড়ি বাড়ি চল, মা আমাদের জন্য অপেক্ষা করছে মনে হয়। কিছু সময় পরই তারা দুবোন বাড়ি ফিরে এলো। তোরা এসেছিস? মা, মায়া, মিতু, তোরা সবজিগুলো একটু কেটে দে, রান্না শেষ হলে তোর বাবা খেয়ে তবেই মাঠে যাবে। হ্যাঁ ঠিক আছে মা, দাও। মিতু, তুই ঘরগুলো গুছিয়ে রাখ, বাসি বিছানা পড়ে আছে,
গিন্নি, ও গিন্নি, রান্না কি হলো তোমার? গিন্নি। না গো, আর একটু বসো, এক্ষুনি হয়ে যাবে। আরে না না, আর বসতে পারবো না। সকাল সকাল গিয়ে পটলের ফুল ছোঁয়াতে হবে। তুমি মায়া মিতুকে নিয়ে খাবার পাঠিও, কেমন? আচ্ছা বেশ, তবে আর একটু অপেক্ষা করলে কিন্তু খাবারটা খেয়ে যেতে পারতে। মেয়ে দুটো সকাল থেকেই কাজ করেই চলেছে। থাক মা, আমি আর দিদি খাবার নিয়ে যাব। বাবা, তুমি চলে যাও। কাল সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস রে মা। কাল সকাল সকালে একটু গুঁড়াগুলো কুটে নেব। কি মজা, কি মজা! গুঁড়ো কুটে কি আমাদের রসের পিঠা বানিয়ে খাওয়াবে মা? এই শীতে তো আমরা এখনো রসের পিঠা খাইনি। হ্যাঁ রে, বানাবো রে মা। আগে গুঁড়োগুলো কুটা শেষ হোক, তারপর রসের পিঠা বানিয়ে খাওয়াবো। শুধু রসের পিঠা না মা, শীতে সব রকমের পিঠা খাওয়াতে হবে কিন্তু। খাওয়াবো রে মা, খাওয়াবো। তোরা শুধু সকাল সকাল উঠে পড়িস। মা, আমাদের কি ইলিশ মাছও খাওয়াবে? না রে মা, ইলিশ মাছ কোথা থেকে খাওয়াবো? তোর বাবা বলেছিল শহরে শীতের সবজিগুলো বিক্রি করতে নিয়ে যাবে। যদি সবজিগুলো বিক্রি হয়ে যায় তবে বলবো শহর থেকে একটা বড় মাছ কিনে আনতে। ইলিশ মাছের তো অনেক দাম রে বোন, তুই ইলিশ খেতে চাইছিস কেন? জানিস না আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করে। আমার ইলিশ খেতে খুব ভালো লাগে। শীতের এই সকালবেলা ইলিশ মাছের ঝোল আর গরম গরম ভাত খেতে খুব মজা লাগে। রাঙা ঠাম্মার বাড়িতে গ্যাসে বছর খেয়েছিলাম না, খুব মজা লেগেছিল। নে হয়েছে, তোর বাবাকে বলবো যদি টাকা থাকে তবে অবশ্যই নিয়ে আসবে। আমার রান্না হয়েছে, খেয়ে তোর বাবার জন্য কটা খাবার দিয়ায়। আর আমি একটু তোর রাঙা ঠাম্মার বাড়িতে যাচ্ছি। এত সকাল সকাল রাঙা ঠাম্মার বাড়িতে কেন কুমা? শুনলাম তোর ঠাম্মার নাকি জ্বর ঠান্ডা লেগেছে, একটু জ্বরের ওষুধটা দিয়ে আসি। বয়স হয়েছে, যদি একটা কিছু হয়ে যায় তার তো দুকুলে কেউ নেই আমরা ছাড়া। ঠিক আছে মা, আমরা একাই খেয়ে নিচ্ছি। তুমি ঠাম্মার জন্য কটা ভাত আর ওষুধ নিয়ে খাইয়ে এসো। কিছু সময় পর রমা বুড়ির জন্য খাবার ও ওষুধ নিয়ে এসে দেখে বুড়ি জ্বরে অচেতন হয়ে আছে। মাথাটা বড্ড ধরেছে, আমি মনে হয় আর বাঁচবো না রে। আমার সময় মনে হয় শেষ হয়ে এসেছে। ইস, জ্বরে যে গাটা একদম পুড়ে যাচ্ছে। বুড়িমা, ও বুড়িমা, কে কে ডাকে আমায়? বৌমা নাকি? হ্যাঁ গো বুড়িমা, আমি। ইস, জ্বরের সাথে কাশিটাও বেড়েছে দেখছি। ওগো বুড়িমা, তুমি ওঠো, উঠে চারটে খেয়ে ওষুধটা খাও দেখি। না 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 না, আমি কিছুই খাবো না রে। আমার মুখটা একদম তেতো হয়ে আছে রে মা। ও কি শীত! শীত তো লাগবেই, গায়ে যে ভীষণ জ্বর। তোমার গায়ে আর একটা লেপ দিয়ে দি, কি বলো? তা দিলে তো মন্দ হয় না, দে। নাও, এবার হয়েছে। এখন ঠান্ডা কিছুটা কম লাগছে। এবার হা করো, আমি তোমায় খাইয়ে দিই, তোমার উঠতে হবে না। একটু পরেই তোমার জ্বরটা নেমে যাবে। দুপুরে মায়া মিতুকে দিয়ে তোমার খাবার পাঠিয়ে দেব। এখানে এই ওষুধগুলো থাকলো, খাবারের পর খেয়ে নিবে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি গেলাম গো বুড়িমা, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। যদি সময় পাই তবে এর ভেতর এসে তোমায় আরেকটু দেখে যাব। বোন, তুই গুঁড়ো কেটে দে, আমি আর মা পাড়াই, তাহলে তোর বেশি কষ্ট হবে না। ঠিক আছে দিদি, একটু পরে আমি ঠেকি পাড়াবো, তুই টুকিস। সবাই মিলেমিশে কাজ করলে দেখবি কষ্ট কম হবে। সত্যি, আমার মেয়ে দুটো খুব লক্ষ্মী। মায়ের কষ্ট তারা একে অপরের ভেতর সব সময় ভাগ করে নেয়। সেদিন তারা কুড়ো কুটে শেষ করে রাতে দু বোনের বায়নায় রমা পিঠা বানাতে গেল। মা, আমি কিন্তু সব গুছিয়ে দিয়েছি, তুমি এবার তাড়াতাড়ি পিঠাগুলো বানাও দেখি। বললাম গুঁড়াগুলো শুকিয়ে তারপর পিঠা করে দেব, তা না দু বোন একেবারে উঠে পড়ে লাগলি।
শুধু কিন্তু দুই বোন না, আমিও আছি। এমন ঠান্ডা ঠান্ডার ভেতরে পিঠা খাবার মজাই আলাদা। শেষে তুমিও শুরু করলে? ঠিক আছে, সবাই বসো এখানে, আমি পিঠা ভেজে দিচ্ছি, তোমরা গরম গরম খেয়ে নিও। রমা পিঠা ভাজতে লাগলো আর তারা খেতে লাগলো। হঠাৎ করে রমার ইলিশ মাছের কথা মনে পড়ে গেল। হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ বলো, কিছু বলবে নাকি গিন্নি? বলছিলাম যে মেয়েদের জন্য একটা ইলিশ মাছ আনবে, তাদের খুব ইচ্ছে হয়েছে এই শীতে গরম গরম ভাতের সাথে ইলিশ খেতে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমিও মনে মনে একবার ভেবেছিলাম। আমার মেয়েরা শীতে ইলিশ খেতে খুব ভালোবাসে। অবশ্যই এখন একটু ইলিশের দাম বেশি, তবে সমস্যা নেই, কিনে আনবো আমি। কি মজা, কি মজা! কবে আনবে বাবা? ও বাবা, কালই আনো না। না রে মা, কালকের ভেতরে তো পারবো না। কাল সবজিগুলো উঠিয়ে শহরে নিয়ে যাব। সবজি বিক্রি করে শহর থেকে ফেরার সময় তোদের জন্য বড় দেখে একটা ইলিশ আনবো রে। ইয়ে, ইলিশ ভাজা! আমি ইলিশ ভাজা খাবো। বাবা, বাবা তুমি খুব ভালো। শুধু বাবা ভালো না রে বোন, আমাদের বাবা মা দুজনই ভালো। তোমরা এত ভালো কেন বাবা মা? শোনো মেয়ের কথা, আমার মেয়ে দুটো খুব লক্ষ্মী, তাই আমার ভালো। পরের দিন সকালে রঘু সবজি বিক্রির জন্য শহরে চলে গেল। এদিকে রমা তার সংসারের সব কাজ গুছিয়ে মায়া ও মিতুকে বলল, মায়া, মিতু, কই রে তোরা? এই মায়া! এই তো মা, এভাবে চিৎকার করছো কেন? সে কখন থেকে তোদের ডেকেই চলেছি, সেদিকে কোনো খেয়াল আছে তোদের? হ্যাঁ আছে তো, এই তো আমরা সাথে সাথেই চলে এলাম। এবার বলো দেখি, কি করতে হবে তাড়াতাড়ি বলো না। তোর রাঙা ঠাম্মার জন্য কটা পিঠা দিয়ায়। বেচারি সকালে ঠান্ডা ভাত খেতেই চায় না, এত বেলা হলো, মনে হয় বেচারি এখনো না খেয়েই আছে। আচ্ছা মা, ঠাম্মার তো অনেক বয়স হয়েছে, একা একা কত কষ্ট হয়, তাকে আমাদের সাথে রাখতে পারো না? এই কথা কতবার করে বলেছি, তার কি কোনো হিসেব আছে? উনি তো আসতেই রাজি হয় না, বলে এখানে তার পুরনো স্মৃতি মিশে আছে। ঠাম্মার না একটা ছেলে ছিল মা, সে কোথায়? সে তো একটা আস্ত মানুষ, বড় চাকরি পেয়ে শহরের কোন ধনী পরিবারের মেয়েকে বিয়ে করেছে, সেখানেই থেকে গেছে। মায়ের খোঁজ খবর নেবার সময় আছে তার? সে তো এখন শহুরে বাবু। ইস, মানুষ কত নিষ্ঠুর হলে নিজের মাকে ভুলে যেতে পারে। আরো তো শুনেছি ঠাম্মা ছোট্ট থেকে তার ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছে। হ্যাঁ রে মা, তোর ঠাম্মা নিজের ছেলেকে খুব যত্ন করে মানুষ করেছে। ছোটবেলায় যখন তার বাবা মারা যায়, সে তখন থেকে ছেলেটাকে কষ্ট করে মানুষ করেছে। আর শেষে কিনা, বাদ দে বাদ দে ওসব কথা। যা তো, তোরা তাড়াতাড়ি গিয়ে খাবারটা দিয়ে আয়। তারা দু বোন বুড়ির কাছে গিয়ে খাবারটা দিতেই বুড়ির চোখ দিয়ে জল বেয়ে পড়ল। কি গো ঠাম্মা, তোমার চোখে জল কেন? খুশিতে রে দিদি ভাই, খুশিতে। তোর মা বড্ড ভালো রে দিদি ভাই, আমার কত খেয়াল করে, নিজের মায়ের মতোই। তুমিও তো খুব ভালো গো ঠাম্মা। নাও দেখি, কটা পিঠা খেয়ে নাও। মা বলেছে তোমাকে বেশি সময় খালি পেটে না থাকতে। তোরাও হয়েছিস তোদের মায়ের মতো। খুব ভালো, নতুন গুড়ের পিঠা, ভারী মজা হয়েছে খেতে। জানো ঠাম্মা, বাবা শহরে গেছে সবজি বিক্রি করতে। বাবা বলেছে শহর থেকে ফেরার সময় আমাদের জন্য বড় দেখে একটা ইলিশ আনবে। তাই নাকি? হ্যাঁ গো ঠাম্মা, আমার তো ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে, আর এই শীতের সময় আরো বেশি ভালো লাগে। সকালে গরম ভাত আর ইলিশ ঝোল। তোর তো এখনই জিভে জল চলে এলো রে, পাগলি মেয়ে। কি রে, তোরা দাঁড়িয়ে কেন? বস এখানে। না গো ঠাম্মা, এখন আর বসবো না, মায়ের সাথে কাজে একটু সাহায্য করতে হবে তো।
মা মনে হয় এত সময় একা একা সব কাপড় ধুতে গেছে। বেশ বেশ, যা তাহলে। শোন, তোদের এই বাটিটা নিয়ে যা। এখানে বেশ কিছু টাকা আছে। আমার তো আর টাকা লাগবে না। টাকা জমিও বা আর কি করব, আর কার জন্যেই বা জমাবো। আমি বরং আজ মায়া মিঠুর জন্যে হাটের সব থেকে বড় ইলিশ মাছ কিনবো। আজ বড় ঠান্ডা পড়েছে, তাতে কি এমন সকাল সকালে হাটে একদম টাটকা মাছ পাওয়া যাবে। বুড়ি মাছ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মাছের হাটে চলে এলো। কোথা থেকে নিই মাছ? তেমন কোনো ভালো মাছও তো পছন্দ হচ্ছে না। ওই যে ওই দোকানের মাছগুলো তো বেশ বড়, ওখানে গিয়ে দেখি। কি গো বুড়িমা, মাছ নেবে নাকি? এমন ভাবে দাঁড়িয়ে পড়লে যে গাছের সামনে। হ্যাঁ রে বাবা, মাছ তো নেব। এখান থেকে সবচেয়ে বড় মাছটি আমায় দাও দেখি। এটা কিন্তু পদ্মার একদম টাটকা খাঁটি ইলিশ, দাম কিন্তু অনেক। দাম নিয়েও তো চিন্তা করতে হবে না রে বাছা, তুমি শুধু সব থেকে বড় মাছটি দাও। নাও গো বুড়িমা, 2 কেজি 700 গ্রাম হয়েছে। এই মাছটি সব থেকে বড়, দাম কিন্তু 80 টাকা। নাও বাবা, তোমার টাকা নাও। দেখে নাও, ঠিক 80 টাকাই আছে কিন্তু। বুড়ি মাছটি নিয়ে খুশি মনে মায়া ও মিতুদের বাড়ি এলো। মায়া, মিতু, দিদি ভাইয়েরা, কই তোরা? ও মায়া! আরে, তোদের ঠাম্মার গলা না? হ্যাঁ মা, মনে হয় ঠাম্মাই এসেছে। মায়া রে, মিতু, ও মিতু। ও ঠাম্মা, আমরা তো রান্না করে, এইখানে এসো। এই যে তোরা সব এখানে, ধর দেখি মাছটা ধর। ও মা, ইলিশ মাছ! ঠাম্মা, এত বড় ইলিশ কাদের গো? কাদের আবার? তোদের। তোদের 2 বোনের জন্য ইলিশ এনেছি রে, একদম টাটকা ইলিশ। কি মজা, কি মজা! এখনো তো সকালের রান্নাটা হয়নি, তুমি ইলিশ মাছের ঝোল করো না মা, খুব মজা হবে। দেখেছো মা, মাছটি আমার মতো বড়। বুড়িমা, এসবের কি দরকার ছিল? এত টাকার মাছের কি কোনো দরকার ছিল? এত টাকা তুমি কোথায় পেলে? এইটা কিন্তু খুব খারাপ হয়েছে বুড়িমা। না রে মা, এটাই ভালো হয়েছে। তোরা ছাড়া আমার আর আপন বলতে কে আছে? টাকাগুলো জমিয়েছিলাম, তাই ভাবছিলাম দিদি ভাইদের জন্য একটা ইলিশ মাছ কিনি। শীতের সকালে ঠান্ডা ঠান্ডায় ইলিশ খেতে বেশ মজা। এত কষ্ট করে হাটে যাবার কি দরকার ছিল? তুমি এমনিতেই তো কদিন ধরে অসুস্থ। আগে বসো, একটু বসো দেখি। বসছি পরে, তুই আগে মাছের ঝোলটি কর দেখি, আজ সবাই মিলে একসাথে বসে খাবার খাবো। রমা মাছটি কেটে ধুয়ে রান্না বসালো। রান্না শেষে তারা সবাই একসাথে খাবার খেতে বসলো। মাছের ঝোলটি খুব সুস্বাদু হয়েছে মা। বাবা থাকলেও খুব ভালো হতো, এত বড় ইলিশ মাছের ঝোল বাবা খেতে পারবে না। কে বলেছে খেতে পারবো না? আমিও তোমাদের সাথে ইলিশের ঝোল দিয়ে গরম ভাত খাবো। বাবা, তুমি এত বড় মাছ, তুমিও ইলিশ মাছ এনেছো? আনবো বলেছিলাম, এনেছি। অবাক হবার কি আছে? কাল সকালে এই ইলিশটা ঝোল হবে, আর সবাই একসাথে খাওয়া হবে, কেমন? বসে পড়ো বাবা, বসে পড়ো। কে দেখো না, আজ ইলিশ ঝোল থেকে মুখ ফেরাতে পারবে না।
শীতের সকালে রোজ রোজ ইলিশ ঝোল, কি মজা। তাহলে তোরা থাক, এবার আমি যাই। ও ঠাম্মা, তুমি আজ আমাদের সাথেই থাকো না গো, আজ আমাদের গল্প বলে ঘুম পাড়াবে। বুড়িমা, বলেছিলাম যে তোমার আর বাড়ি যেতে হবে না, তুমি বরং আমাদের সাথেই থেকে যাও। হ্যাঁ গো বুড়িমা, রোজ রোজ এমন অসুস্থ হও, থেকে যাও না আমাদের সাথে। আমার মেয়ে দুটো খুব খুশি হবে। কি গো, থাকবে না? এতদিন যাদের আশায় ছিলাম তারা তো আমাকে আর কখনো মনে হয় খুঁজবে না। আজ থেকে ওদের আশা বাদ দিলাম। আজ থেকে আমি তোদের সাথেই থাকবো রে দিদি ভাইয়েরা। আজ থেকে আর চোখের জল নয় ঠাম্মা, আজ থেকে তোমাকে আমরা সব সময় হাসি খুশি দেখতে চাই। আজ থেকে আর চোখে জল নয় ঠাম্মা, আজ থেকে তোমায় সব সময় হাসি খুশি দেখতে চাই। হাসবো রে দিদি ভাই, আজ থেকে আমি আবার নতুন করে হাসবো। রূপনগর রাজ্যে বাস করত এক নিঃসন্তান দম্পতি। অনেক বড় বড় বৈদ্য দেখিয়েও কোনো সন্তানের মা হতে পারেনি হীরা। সন্তান না থাকার পরেও তাদের সংসারে কোনো সুখের অভাব ছিল না। প্রতিদিনের মতো বীরু তার বউকে ডেকে বলল, বউ, ও বউ, আমি কিন্তু কাঠ কাটতে জঙ্গলে গেলাম। আমার যদি ফিরতে দেরি হয় তবে চিন্তা করো না, কেমন? দেরি কেন হবে? এই ঝড় বাদলের দিনে একটুও দেরি করবে না, তাহলে কিন্তু আমার অনেক চিন্তা হবে। বীরু জঙ্গলের উদ্দেশ্যে বের হলো। সে জঙ্গলে গিয়ে কাঠ কাটায় বেশ ক্লান্ত হয়ে গেল। তখন সে একটা গাছের নিচে বসলো। হঠাৎ একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ এলো তার কানে। কে কাছে ওদিকে? মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ের কান্না। না, আমি কি ভুল শুনলাম? এই গভীর জঙ্গলে বাচ্চা আসবে কোথা থেকে? না না, সত্যি সত্যি তো কোনো বাচ্চা কাঁদছে। কান্নার শব্দ তো ওই দিক থেকেই আসছে। বীরু হাঁটতে হাঁটতে একটু সামনে এগিয়ে গেল আর দেখল একটা ছোট্ট মেয়ে একা একা বসে বসে কাঁদছে। বীরু মেয়েটার কাছে গিয়ে বলল, এই যে ছোট্ট মাটা, তুমি এখানে বসে কাঁদছো কেন? তোমার মা বাবা কোথায়? ছোট্ট মেয়েটা আধো আধো বলিতে বলল, আমার নাম পলি, আমার মায়ের কাছে তো দিলাম, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। ও মা, তাই নাকি? তোমার এই জঙ্গলে একা একা ভয় করছে না? না তো, আমার তো কোনো ভয় লাগছে না, আমি তো পলি, তাহলে আমার ভয় কেন লাগবে? ও মা, তাই তো, এটা তো একটা পরিমা। পরিদের আবার ভয় করে নাই, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা পরিমা, আমরা তোমার মা না আসা পর্যন্ত তাহলে এখানেই অপেক্ষা করি, কেমন? আচ্ছা ঠিক আছে। বীরু পরীকে নিয়ে সেই জায়গায় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে লাগলো, কিন্তু পরীর মা সেখানে আর ফিরে এলো না। তখন বীরু পরীকে বলল, পরিমা, তোমাকে তো কেউ নিতে এলো না। এখন তুমি কি এই জঙ্গলেই থাকবে নাকি আমার সাথে যাবে? আমার তো এখানে বালি নেই, আমি এখানে কাল কাতে থাকবো। সেটা তো ঠিক কথা। তাহলে চলো আমার সাথে, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। তাহলে কি তুমি আমার বাবা হবে? পরীর কথা শুনে বীরুর চোখ দুটো ছলছল করে উঠল। সে পরীর দিকে তাকিয়ে বলল, হব রে মা, হব। আমার যে কোনো সন্তান নেই, আল্লাহ হয়তো এতদিন তোর জন্যই আমাদের নিঃসন্তান রেখেছে। বীরু পরীকে পেয়ে খুব খুশি হলো। সে খুশি মনে পরীকে নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে সে তার বউকে ডাকলো। বউ, ও বউ, আরে কোথায় গেলে? দেখো কাকে নিয়ে এসেছি। আরে, কাকে নিয়ে এসেছো শুনি? আর এত দেরি করলে কেন তুমি? তোমায় নিয়ে কত চিন্তা আমার, সে কি তুমি জানো না?
সে বীরুর দিকে ভালোভাবে তাকিয়ে দেখল তার কোলে ছোট্ট একটা ফুটফুটে মেয়ে। বীরুর কোলে এত সুন্দর একটা মেয়ে দেখে বীরুর বউ বলল, ওমা, এটা কি? তুমি এত ছোট্ট একটা মেয়েকে কোথায় পেলে? বউ, আমাদের তো কপাল খুলে গিয়েছে। আল্লাহ আমাদের সন্তান দেয়নি তাতে কি, দেখো কত সুন্দর একটা ফুটফুটে মেয়ে পেয়েছি। তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। কোথায় পেলে তুমি একে? তখন বীরু তার বউকে সব কথা খুলে বলল। সব শুনে বীরুর বউ তো খুব খুশি হলো। সে ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বলল, আমার ছোট্ট মেয়ে তুই আমার কোলে আরো আগে আসতে পারিসনি? আলো আদে কিভাবে আদবো? তোমরা তুই আমাদের কাতে দিলে নাকি? হোমা, কি মিষ্টি সুন্দর করে কথা বলে। সত্যি তো, আমরা তো তোর কাছে ছিলাম না, কিন্তু এখন থেকে থাকবো, কেমন? হ্যাঁ ঠিক আছে। বীরু আর তার বউ ছোট্ট পরীকে পেয়ে খুব খুশি ছিল। তাদের মেয়ে পরীকে পেয়ে তাদের অপূর্ণ সংসারটা যেন এবার পূর্ণতা পেল। আস্তে আস্তে পরীর ভেতর কিছু অস্বাভাবিক দৃশ্য দেখা গেল। প্রতিদিন রাতে যেন কারো গুনগুন কান্নার আওয়াজ বীরু ও তার বউ শুনতে পায়। হোগো, রোজ রাতে কে এত গুনগুন করে কান্না করে? প্রায় রাতেই তো এই কান্নার আওয়াজ আমার কানে আসছে। আমিও তো শুনি, কিন্তু তুমি ভয় পাবে তাই তোমায় কিছু বলিনি। আজ রাতে যদি কারো কান্নার আওয়াজ শুনি, তবে আমরা বাইরে গিয়ে দেখব আসলে আমাদের বাড়ির পাশে কে রোজ কান্না করে। আচ্ছা ঠিক আছে। সেদিন রাতে তারা তিনজন খাবার খেয়ে শুয়ে পড়ল। মাঝরাতে বীরু শুনতে পেল আবারও সেই কান্নার আওয়াজ। বীরু তার বউকে ডেকে বলল, বউ ওঠো, দেখো আজও কেউ কান্না করছে। তুমি কি বাইরে যাবে? হ্যাঁ চলো তবে। আমাদের ঘরের দরজাটা এমন খোলা কেন? আমাদের মেয়ে কোথায়? তাই তো, তাড়াতাড়ি বাইরে চলো। কান্নার আওয়াজ পেয়ে মেয়েটা আবার বাইরে গেল না তো? তারা দুজনই আতঙ্ক চোখে বাইরে এসে দেখল তাদের ছোট্ট পেয়ারা গাছটায় মাথা ছাড়া একটা মেয়ে বসে কাঁদছে। ওগো, এই মেয়েটা কি? এর তো মাথা মুন্ড কিছু নেই। ভয় পেও না বউ, চলো আমরা মাথা কাটা মেয়েটার কাছে গিয়ে দেখি। তারা দুজন মাথা কাটা সেই মেয়েটার কাছে যায়। বীরুর বউ মনে সাহস নিয়ে মেয়েটার কাছে জিজ্ঞেস করে, কে তুমি? প্রতি রাতে আমাদের বাড়ি বসে কান্না কেন করো? আমাকে চিনতে পারছো না তোমরা? আমি যে পড়ি, তোমাদের পড়ি। কি পরি? আমার পরি? তোর এই অবস্থা হলো কি করে মা? ও গো, আমার মেয়েটাকে দেখো, জিজ্ঞাসা করো ওর কেন এই অবস্থা হয়েছে। পরি তার মায়ের কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, এতদিন তো আমি তোমাদের সাথে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু এখন আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে। তোমাদের কাছ থেকে এবার আমায় চলে যেতে হবে। আমি তোমাদের বলতেও পারছি না। এ তুই কি বলছিস মা? আমাদের কাছে থেকে চলে যাবি মানে? তুই চলে গেলে তোর মা তোর জন্য পাগল হয়ে যাবে। বাবা, সেদিন আমি তোমায় বলেছিলাম না আমি পড়ি, কিন্তু আমি ছোট্ট থাকায় তুমি আমার কথা বিশ্বাস করোনি। মনে করেছিলে হয়তো আমার নামটাই পড়ি, কিন্তু না বাবা, আমি এক অভাগী পড়ি। তুই পরি হোস আর যাই হোস না কেন, তুই তো আমাদের মেয়ে। বল, তুই আমায় ছেড়ে কোথাও যাবি না মা, কোথাও যাবি না। মা, আমার 12 বছর পুরোতে আর মাত্র 2 দিন বাকি আছে। আমার যেদিন 12 বছর পূর্ণ হবে, সেদিন থেকে আমি সারা জীবনের জন্য মাথা ছাড়া কন্যা হয়ে যাব। কি বলছিস তুই এটা? হ্যাঁ মা, সেই দিন আমার পরিমা আমাকে সাথে নিয়ে জঙ্গলে এক সাধুর সাথে দেখা করতে এসেছিল। আমি খেলতে খেলতে বাইরে বেরিয়ে এসেছিলাম, আর তখন একটা মাথা কাটা ডাইনি আসে আমার কাছে। এই তো একটা ছোট্ট পরি পেয়েছি। আমি এই মুন্ডু কাটা গলা নিয়ে 1 যুগ ধরে অপেক্ষা করছি। কোনো পরীর গলা যদি পাই, তাহলে আমার এই গলায় বসাতে পারি। তাহলে যে আমি
আবার ঠিক হয়ে যাব। না না, আমাকে মেলো না। আমার মা কিন্তু তোমার খুব বকবে। তোর মা তোকে আর কোনোদিনও খুঁজে পাবে না, আর না তুই তোর মাকে খুঁজে পাবি। এই বলে ডাইনিটা ছোট্ট পরীর মাথা কেটে ডাইনির গলায় বসিয়ে নিল। ডাইনিটা যাবার সময় বলল, তোর মাথা একটু পরেই তোর রূপে ফিরে আসবে। এটা ডাইনির দেওয়া মায়াবী মাথা। 10 বছরের পরে প্রতি রাতে তুই মাথা ছাড়া থাকবি, আর 12 বছর পর তুই আমার মতো সব সময় মাথা ছাড়া থাকবি। তোর মাথা যেহেতু ডাইনি নিয়েছে, তাই তুই কোনোদিনও পরিরাজ্যে ফিরতেও পারবি না। এই বলে ডাইনিটা সেখান থেকে উধাও হয়ে গেল। ওগো, এবার আমার মেয়েটার কি হবে? কিভাবে ঠিক করব আমার মেয়েটাকে? চিন্তা করো না বউ, আমাদের মেয়েটাকে জঙ্গলের সেই গুহার তান্ত্রিকের কাছে নিয়ে যাব। পরদিন বীরু তার মেয়ে ও বউকে নিয়ে জঙ্গলে গুহার ভেতরে সেই তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিকের কাছে গিয়ে তারা পরীর সব কথা খুলে বলল। সব শুনে তান্ত্রিক বলল, এই তাহলে সেই পরিরানীর মেয়ে। এর মা একে অনেক খুঁজেছে, পায়নি। যাই হোক, এই মেয়ের 12 বছর পূর্ণ হবার আগে সেই ডাইনিকে আমার কাছে আনতে হবে। তান্ত্রিক মশাই, সেই ডাইনিটাকে আমরা কোথায় খুঁজে পাবো? একটু চেষ্টা করে দেখুন ডাইনিটাকে আপনার কাছে আনতে পারেন কিনা। একটা উপায় অবশ্যই আছে, দেখতে হবে কাজে লাগে নাকি। তান্ত্রিক তার মন্ত্র পাঠ করতে লাগলো। এমন সময় সেই ডাইনিটা তান্ত্রিকের গুহার ভেতর এলো ও তান্ত্রিককে বলল, এই তান্ত্রিক, তুই আমাকে ডেকে পাঠালি কেন? তাড়াতাড়ি বল। তোর মনে আছে 12 বছর আগে তুই এই ছোট্ট মেয়েটার মাথা কেটে নিয়েছিলি? আজ সেটা ফিরিয়ে দে। ওকে মাথা দিয়ে আমি মাথা ছাড়া থাকবো? মূর্খ তান্ত্রিক, এই জন্যই তুই আমাকে ডেকেছিস? এই কথা বলার সাথে সাথেই তান্ত্রিক তার মন্ত্র শক্তি দ্বারা ডাইনিটার গায়ে ফু দিল। আর সাথে সাথে ডাইনিটা বলল, ছেড়ে দে, ছেড়ে দে আমায় তান্ত্রিক। আমি এই মেয়েটার মাথা এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি। ছেড়ে দে, ছেড়ে দে আমায়। মরে গেলাম রে, আমি আর কোনোদিনও কারো মুন্ডু নেব না। ছাড়, ছাড় আমায়। এই বলে ডাইনিটা ঘাড় থেকে মাথা খুলে পরীর মাথায় লাগিয়ে দিল। তারপর পরী নিজের মাথাটা ফিরে পেয়ে খুব খুশি হলো। বাবা মা দেখো, আমি আমার মাথা ফিরে পেয়েছি। এখন থেকে আমি সারা জীবন তোমাদের সাথে থাকতে পারবো। হ্যাঁ রে মা, আমি যে তোকে সারা জীবনেও হারাতে চাই না। তারা তান্ত্রিকের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে গেল। এরপর তারা তাদের মেয়ে পরীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।